হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এ বাংলা ফার্স্ট সাবমিটিভ এক্সামে প্রশ্নবিচিত্রার 7 এবং 8 এই দুটি স্কুলের আজকে আমরা সমাধান করব। ঠিক আছে, যেটার পেজ নম্বর দেখো রয়েছে 13 এবং 14। এই দুটো পেজে রয়েছে তোমাদের 7 এবং 8 নম্বর স্কুলটি রয়েছে। এর আগে যে তোমাদের স্কুলগুলো রয়েছে না, মানে 1 থেকে 6 পর্যন্ত, এগুলো কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। তোমরা যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেই প্লে লিস্টে গেলে দেখতে পেয়ে যাবে। চলো আমরা এমসিকিউ আর এসএকিউ এর সমাধান করব, শুধুমাত্র এমসিকিউ আর এসএকিউ এর সমাধান করব। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি প্রশ্নবিচিত্রা থাকে তোমরা তাহলে একটু খুলে নাও, তাহলে অনেকটা সুবিধে হবে তোমাদের মিলিয়ে নিতে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো প্রথমে চলে আসি আমি 7 নম্বর স্কুল। দেখো 7 নম্বর স্কুলটা চলে রয়েছে কি, কেটিপিপি হাই স্কুল এইচএস। এই স্কুলের আমরা প্রথম যে রয়েছে একের দাগের এমসিকিউ গুলো দেখে নিই। এখানে 7টা প্রশ্ন দেওয়া রয়েছে, 7টাই করতে হবে। আমি এর আগেই বলেছি বিভিন্ন স্কুলের অনুযায়ী এই প্রশ্নগুলো হয়। এখানে বলে দেওয়া থাকবে না যে তোমাকে 10টা থাকবে 8টা করতে হবে, কিংবা 10টা থাকবে 9টা করতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। যদি 8টা থাকে 8টাও করতে হবে, এটাও হতে পারে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখো, কারো কথা শুনি না পাই কোনো জন। কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? মেঘের গর্জন। নেক্সট প্রশ্ন রয়েছে, ইলিয়াসের সবচেয়ে দুঃসময় এসেছিল 70 বছর বয়সে। পরের প্রশ্ন দেখো, ওটা প্রীতির ব্যাপার। প্রীতির ব্যাপারটা কি ছিল? কয়েকজন ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প করা। নেক্সট, জোয়ার ভাটার বাঁধা এর তটের কাছে। এখানে জোয়ার ভাটা কি? এখানে জোয়ার ভাটা হচ্ছে জীবন উত্থান পতনের প্রতীক। পরের প্রশ্ন দেখো, শঙ্খ থেকে শাঁখ ধ্বনি পরিবর্তনের কোন ধারা প্রযোজ্য হয়েছে? তোমাদেরকে আগেই বলেছিলাম ও ইও দন্তের ন মূর্ধন্য এগুলো থাকলে কি হয় তোমাদের, এগুলো লোপ পেয়ে যে চন্দ্রবিন্দু আসে। এটা কি নাসিক্য ভবন? তাহলে নাসিক্য ভবনের উদাহরণ। নেক্সট কি রয়েছে, বাংলায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি রয়েছে, তার মানে গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বিপ্রকর্ষ যে ধ্বনির পরিবর্তনের সমার্থক নাম সেটা হচ্ছে মধ্য স্বরাগম। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরো রত্ন থেকে রতন। ঠিক আছে, এটা হলো এক ধরনের বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। চলো নেক্সট যাচ্ছি আমরা 2-এর দাগে। 2-এর দাগে দেখবো তোমাদের এসএকিউ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে, না পাই দেখিতে কেহ রবির কিরণ। এখানে রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি ছিল? কারণ ভয়ঙ্কর কালো মেঘে আকাশ পুরো অন্ধকার হয়েছিল, সে কারণেই কি হয়েছিল, রবির কিরণ মানে সূর্যের আলো বা সূর্যের কিরণ দেখতে পাওয়া যায়নি। পরের প্রশ্ন, বিশেষত্ব এই যে এখানে কার কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? ইলিয়াস একসময় এই তল্লাটে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, এখানে এই বিশেষত্বের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি। এখানে কিসের মূল্যের কথা বোঝানো হয়েছে? এখানে সেই মমতার মূল্য বোঝাতেই বলা হয়েছে যার দাম সব ঐশ্বর্যের চাইতেই বেশি। নেক্সট প্রশ্ন দেখো, নোঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? কারণ নোঙর কবিতায় কবি তারার দিকে চেয়ে দিকের নিশানা করেন। এরপরে চলে যাচ্ছি পরের পেজে, দেখবো বাকি প্রশ্নগুলো। দেখো পরের পেজে প্রশ্ন রয়েছে, ওই এবং ও এই ধ্বনি দুটিকে যৌগিক স্বর বলার কারণ কি? দেখো একটি মৌলিক স্বরধ্বনি এবং একটি হস্র অর্ধস্বর একসঙ্গে যখন উচ্চারিত হয় ওই আর ওকে যৌগিক স্বর্গ বলা হয়েছে। এটা যৌগিক স্বর হবে, স্বর্গ নয়, যৌগিক স্বর বলা হয়েছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আচ্ছা উদাহরণটা হ্যাঁ এখানটাতে লিখছি সুবিধে হবে। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, যেমন এখানে ওইটাকে ভাঙলে আমরা কি পাই? ও আর কি পাই? হস্যই। ঠিক আছে, আমরা তো এটা পাচ্ছি ও যুক্ত হস্যই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কি তোমরা, আমরা যদি বলি ঐকিক নিয়ম, আমরা অঙ্কের ক্ষেত্রে করি তো ঐকিক নিয়ম, আমরা বানানের ক্ষেত্রে লিখি কি? ঐকিক। এই বানানটা লিখি, আমরা কি লিখি যে এই বানানটা ঐকিক? এই বানানটা কি আমরা লিখি? এই বানানটা তো লিখি না, লিখি তো এই বানানটা। এটাই বোঝাতে চেয়েছে যে একটি মৌলিক স্বর আর হচ্ছে একটি অর্ধস্বর। আমরা মৌলিক স্বরধ্বনি কটা জানি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। অ, আ, হস্য, ও, এ আর এ। এখানে কি ও হচ্ছে কি, তার মানে মৌলিক স্বর। আর একটা অর্ধস্বর কি রয়েছে এখানে? হস্যই হচ্ছে অর্ধস্বর, যখন একসাথে উচ্চারিত হয়েছে। দেখো ঐকিক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে
যৌগিক স্বর, ঠিক আছে, সে কারণেই বলা ওই আর ওকে যৌগিক স্বর বলা হয়েছে। নেক্সট দেখো উপসর্গের প্রধান কাজ কি? উপসর্গের প্রধান কাজ হচ্ছে উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে, আর অনুসর্গ কি হয় শব্দের পরে বসে। আমি যদি একটা উদাহরণ দিই, আচ্ছা আরেকটা বলে দিই, উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠন করা হয় আর অনুসর্গ প্রধানত বিভক্তির কাজ করে। যেমন উপসর্গ আমরা কি জানি, প্র, পড়া, এগুলো আমরা পড়েছি তো, সরি বানানটা ভুল লেখা হয়ে গেছে, পড়া, এগুলো আমরা উপসর্গ পড়েছি তো। এরকম 20টা উপসর্গ সংস্কৃত রয়েছে, বাংলা রয়েছে, বিদেশি রয়েছে, এগুলো উপসর্গ, ঠিক আছে। সংস্কৃতে 20টা উপসর্গ রয়েছে। তো সে যাই হোক, এগুলো দিয়ে কি হয়, আমরা শব্দ গঠন করি, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা কি করি, শব্দ গঠন করি। সে কারণে বলেছে কি নতুন শব্দ গঠন করা হয়, আর কি ধাতু বা শব্দের আগে বসে। এগুলো আমরা শব্দ গঠন করতে গেলে কি এগুলো তো আমাকে আগেই বসাতে হবে, তাই এগুলো হচ্ছে উপসর্গ। আর অনুসর্গ কি, অনুসর্গ হচ্ছে আমরা এগুলো বিভক্তি হিসেবে কাজ করি। যখন আমরা কারক পড়বো, বা তোমরা পড়েছো হয়তো, কিংবা টেনে যে তোমরা হয়তো পড়বে, ঠিক আছে, অনুসর্গ হচ্ছে থেকে, হইতে, ঠিক আছে, হইতে, চেয়ে, তারপরে ধরো জন্য, ঠিক আছে, এই যে এইগুলোকে হচ্ছে বলা হচ্ছে অনুসর্গ। এগুলো বিভক্তির কাজ করে, প্লাস এগুলো কি হয় পদের পরে বসে। যদি আমি বলি আমার জন্য তুমি কালকে স্কুল গেলে না, এখানে আমার জন্য হচ্ছে তোমার কি অনুসর্গ, বোঝা গেল। নেক্সট পরের প্রশ্ন, এটা তো করে দিলাম। আচ্ছা একটা প্রশ্ন মিস করে গেছি, উপসর্গের প্রধান কাজ, এটা আমি মিস করে গেছি, আর আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে নতুন শব্দ গঠন করা, এক্ষুনি এখানে করেছি দেখো, এই যে এটা নতুন শব্দ গঠন করা, এটাই হচ্ছে উপসর্গের প্রধান কাজ, গঠন করা, ঠিক আছে। চলো নেক্সট 2-8 প্রশ্ন রয়েছে, কোন মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ বাংলায় নেই? এটা হবে এ। কারণ কি, আমি একটা উদাহরণ দিই, কারণ আমরা লিখি এখন, কিন্তু উচ্চারণটা করছি কিন্তু এইটা, লিখছি কিন্তু এ, তাই এটা বলা হয়েছে লিখিত রূপ বাংলায় নেই। কারণ আমরা লেখার সময় এ লিখি, কখনো অয়ে জফলা আকার খ দন্তের ন, মানে এই এখন এই বানানটা লিখি না, আমরা লিখি এ খ দন্তের ন, বোঝা গেল। এটাই বোঝাতে চাইছে মৌলিক স্বরধ্বনি বাংলায় নেই, লিখিত রূপ নেই। এই ছিল তোমাদের যে প্রথম যে 7 নম্বর যে স্কুলটি রয়েছে, 7 নম্বর স্কুলের সমাধান। নেক্সট আমরা যাব 8 নম্বর স্কুল। তার আগে বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী অনেক ভিডিও আসবে, সেই ভিডিওর আপডেট নোটিফিকেশন খুব দ্রুত পৌঁছে যাবে যদি তোমরা পাশের বেল আইকনটি অন করে রাখো সাবস্ক্রাইব করে, ঠিক আছে। চলে আসি 8 নম্বর স্কুল। 8 নম্বর স্কুলে আমরা প্রথমে দেখব এমসিকিউ প্রশ্ন, একের দাগে রয়েছে দেখো, বীর হনুমান কার আদেশে মঠট্টলিকা ভেঙেছে? দেবী চণ্ডীর আদেশে মঠট্টলিকা ভেঙেছে। তারপরে দেখো দুশ্চিন্তার অন্ত ছিল না, কি নিয়ে দুশ্চিন্তা? আতিথেয়তা নিয়ে দুশ্চিন্তা। নেক্সট প্রশ্ন, শকুন্তলার হাতে আংটিটি খুলে পড়ে গিয়েছিল কোথায়? শচীতীর্থে। পরের প্রশ্ন রয়েছে নোঙর হচ্ছে কাঁচি বাঁধা বড়শির মতো যন্ত্র আর অঙ্কুশ। পরের প্রশ্ন দেখো, কলকাতা থেকে কেউ বাইরে গেলেই কেমন করে সম্বর্ধনা মেলে? রাজোচিত, ঠিক আছে, রাজোচিত ভাবে সম্বর্ধনা মেলে। পরের প্রশ্ন, ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। পরের প্রশ্ন, দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। দন্ত ব্যঞ্জন ধ্বনি ক খ হবে না, চ ছ নয়, ট ঠ তাও নয়, ত ত থ মানে ত বর্গ যেটা, ত থ দ ধ দন্তের ন, এগুলো কিন্তু সবগুলোই জিভটা কোথায় ঠেকছে? দাঁতে ঠেকছে, তার মানে এটা হচ্ছে দন্ত ব্যঞ্জনের উদাহরণ। নেক্সট কি রয়েছে, উনান থেকে উনুন। এইখানে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি অনুসৃত হয়েছে সেটা হচ্ছে তোমার স্বরসঙ্গতি, এটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি হয়েছে, এখানে প্রগত স্বরসঙ্গতি হয়েছে। এই ছিল তোমাদের এমসিকিউ। নেক্সট যাব আমরা 2-এর দাগের এসএ কিউ। দেখো এসএ কিউ এ রয়েছে, কলিঙ্গের জলধারা বর্ষণ কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? জলধারার বর্ষণকে করিকর মানে হাতির সুরের সঙ্গে তুলনা করা হয়েছে, হাতির সুর দিয়ে জল ঢালার সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলের বাড়ি কোথায় ছিল? জেলের বাড়ি ছিল চক্রবতারে। এটা এখানে লিখে দিচ্ছি, আমি বাইরে লিখে দিচ্ছি। নেক্সট,
ইলিয়াসের সম্পত্তি কখন টান পড়লো? যখন তার ছোট ছেলেকে ইলিয়াস তার বাড়ি এবং 2টি গরু এবং ঘোড়া দিয়ে দিয়েছিল, তখন তার সম্পত্তিতে টান পড়লো। পরের প্রশ্ন, সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা বলতে কাদের কথা বলানো হয়েছে? এখানে বিশিষ্ট প্রতিভাবান স্রষ্টাদের কথা বলা হয়েছে। আচ্ছা, আমি একটু বলে দিই, এখানে চন্দ্র যে সেটা হচ্ছে, সরি চন্দ্র নয়, প্রথমে রয়েছে ইন্দ্র। ইন্দ্র মানে কি? দেবরাজ ইন্দ্র, ইনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র। তারপরে রয়েছে চন্দ্র। চন্দ্র কি? এ হচ্ছে ব্রহ্মার পৌত্র, ঠিক আছে, ব্রহ্মার পৌত্র, জাস্ট জেনে রাখো। নেক্সট কি রয়েছে? মিত্র। আচ্ছা, মিত্র হচ্ছে তোমার মিত্র এবং আর্য ঋষিদের দেবতা। আর্য, আচ্ছা এখানে লেখা যাবে না, আমি নিচটাই লিখে দিচ্ছি। তারপরে রয়েছে বরুণ, ঠিক আছে, বরুণ হচ্ছে আর্য ঋষিদের দেবতা, আর্য ঋষিদের দেবতা বিশেষ, ঠিক আছে, জাস্ট জেনে নাও। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি রয়েছে, স্বরভক্তির অপর নাম কি এবং কেন বলা হয়? ঠিক আছে, তো দেখো স্বরভক্তির অপর নাম হচ্ছে মধ্যস্বরাগম, কারণ মধ্যস্বরাগমের শব্দের মধ্যে থাকা যুক্ত ব্যঞ্জনকে ভেঙে আলাদা করে দেওয়া হয়। যেমন আমি আগেই বললাম যে রত্ন, এটাকে ভেঙে দিয়ে কি হচ্ছে? রতন। যুক্ত ব্যঞ্জন ছিল, সেটাকে এখানে কি করে দেওয়া হয়েছে? আলাদা করে দেওয়া হয়েছে। পরে চলে আসছি পরের পেজে 2-6 প্রশ্ন রয়েছে, নোঙর কবিতায় কবির বাণিজ্য তরী কোথায় কিভাবে বাঁধা পড়ে আছে? জোয়ার ভাটার ঘাত প্রতিঘাতে তটের কাছে নোঙর বদ্ধ হয়ে বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। পরের প্রশ্ন দেখো, বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কি কি? বহুবার বলেছি, তোমরা আশা করি জেনেই গেছো এতক্ষণে, যারা অনেকবার ভিডিও দেখেছো এর আগের ভিডিওগুলো। অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও, আর হচ্ছে কি? ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অপিনিহিতি রীতিটি বাংলায় কোন উপভাষায় ব্যবহারের প্রবণতা দেখা যায়? এটা হচ্ছে বঙ্গালী। এর আগেও একটা স্কুলে এটা পড়েছিল, আমি করিয়েছিলাম, বঙ্গালী উপভাষা। ঠিক আছে, এখানে টোটাল 8 নম্বর স্কুলে তোমাদের ছিল 8টা এসএকিউ প্রশ্ন। তো 7 এবং 8 এই দুটো স্কুলের সমাধান আজকের ভিডিওতে করে দিলাম। নেক্সট ভিডিওতে বাকি যে দুটো রয়েছে সেটা করিয়ে আমাদের ক্লাস শেষ করে দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।